নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আমি পুষ্পিতা, কেয়ারো পুষ্পিতা থেকে বলছি। এইবার চলে আসি মূল পর্বে। আজকের কন্টেন্ট কে? তোমাদের তো কৌতূহল হতেই পারে, তাই না? সেই কৌতূহল খুব তাড়াতাড়ি মিটিয়ে দিচ্ছি। আজকের কন্টেন্ট হচ্ছে ম্যান্ডি। তোমরা সবাই জানো মহাসতী গতকাল একটা ভিডিও করেছে। সেই ভিডিওতে পরিষ্কার সে বলছে যে আমি স্মোক করি। এতে লজ্জা কি আমি যদি সত্যি কথা স্বীকার করি, এবং আমি আর সোমনাথ স্মোকিংটা ছাড়তেই পারছি না। আর সব কিছু আস্তে আস্তে ছেড়ে দিয়েছি, বোঝাতে পারছি, সব ছেড়ে দিয়েছি। মানে ওই হুলের সাথে শোয়া বসা, 1.5 বছর ঘর সংসার করা একটা পরপুরুষের সাথে, তখন তো সব কিছুই হয়েছে, তোমরা সবাই জানো। তো এবং মেয়েকেও নিয়ে গিয়েছিল, তো সব কিছুই হয়েছে। সেটা আস্তে আস্তে ছেড়েছি। হুল লাথি মেরেছে, আমি ছেড়েছি। তারপরে সোমনাথ একটা ঢকাস করে সিঁদুর পরিয়ে দিল, কারণ এর তো ওই ম্যান্ডির ছাড়া এর তো চলবে না। একটা অপঙ্গ, একটা নিষ্কর্মা, একটা মেরুদণ্ডহীন পুরুষ মানুষের বা মানুষের তার একটা অবলম্বন চাই। সেই অবলম্বন হিসাবে ম্যান্ডি ওর সঙ্গে জড়িত, বোঝাতে পারছি। যার জন্য সোমনাথকে তাড়াহুড়ো করে, তুই কী হয়েছে তো করেছিস, হ্যাঁ কী হয়েছে? ওর সাথে শুয়েছিস, 1.5 বছর ঘর করেছিস, আমাকে ছেড়ে চলে গেছিস, আমাদের পরিবারটা ছেড়ে চলে গেছিস, কী হয়েছে? মেয়েটাকেও সঙ্গে নিয়ে গেছিস, মেয়েটাও সব কিছু জানলো যে তুই অন্য একটা পুরুষের সাথে শুস বসিস, খাস দাস সবই করিস। আবার আমরা বলতে বসেছি, তোমরা ভিডিও করে কেউ আমার মেয়েকে দিয়ে করো না, আমার মেয়ের ভবিষ্যৎ যেন খারাপ না হয়। ভাবো বন্ধুরা, তোমরা ভাবো এই ম্যান্ডি কতখানি মানে সতী। ও হচ্ছে না, আজকে বলতে একটু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ একটু মানিয়ে নিও, হ্যাঁ, নিজেরই খারাপ লাগে। এ বেশ্যারও অধম গো, এ বেশ্যারও অধম। বেশ্যাদেরও একটা মান সম্মান থাকে, এ বেশ্যারও অধম, বোঝাতে পারছি। ও যা করে, যখন যা করে, ওর মেয়েকে নিয়ে হুলের সাথে ঘর করেছে 1.5 বছর। তখন মেয়ের কিছু সমস্যা হয়নি, পড়াশোনা ভবিষ্যতের কোনো সমস্যা হয়নি। তারপরে মানে ওই টাইমটা কেটে গেছে, সোমনাথ ঢকাস করে মেরে দিয়েছে একটা সিঁদুরের ফোঁটা, ব্যাস ও মহাসতী হয়ে গেল। মহাসতী এবার খাপ খুলতে বসে গেল, ব্যাস হয়ে গেল, ওর পর্বটা মিটে গেল। মানে ওইখানে মানসিক শান্তি, শারীরিক শান্তি মিটিয়ে এবার চলে এলো। দেখছি তো ওর কাছে বেশি দিন থাকলে তো আমার যা চাহিদাও পূরণ করতে পারবে না, বুঝতে পারছি। এবং ও তো ওর চারিদিক থেকে সমস্যা আসছে, ওর মা আছে, পরিবার আছে, হুলের কথা বলছি, তারা সমস্যার সৃষ্টি করছে। তাহলে আমি এখানে 1.5 বছর থাকলাম, আবার কত বলো তো? আবার একটা পুরুষের সাথে 1.5 বছর ম্যান্ডির থাকা মানে তোমরা ভেবে নাও অনেক কিছু থাকা, অনেক সৌভাগ্য হুলের যে আমি 1.5 বছর ঘর করেছি। আর তোমাদেরও সৌভাগ্য, আমি 1.5 বছর একটা পরপুরুষের সাথে ঘর করেছি, আমার কন্যা সন্তানকে নিয়ে গিয়ে। পরবর্তী অধ্যায়ে আমি আবার ভিডিও করে বলছি, তোমরা কেউ ওদের মানে এমন কিছু ভিডিওতে দেখিও না আমার ওই 3 বছরের আগেকার ঘটনা, তোমরা দেখিও না আমার ম্যান্ডি স্যান্ডি বলতে বসেছে তার মেয়ের ভবিষ্যৎ নাকি খারাপ হবে, কেরিয়ার খারাপ হবে। ভাবো, যে মা তার কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে হুলের সাথে 1.5 বছর ঘর করেছে, যে স্যান্ডি তার চোখের সামনে পুরো পরিবার ছেড়ে, স্যান্ডিকে ছেড়ে 1.5 বছর ঘর করেছে একটা পরপুরুষের সাথে, সে তার কন্যার, তারা তাদের মাতা পিতা হিসেবে কন্যার ভবিষ্যৎ সম্বন্ধে সচেতন হচ্ছে, ভাবনা চিন্তা আমাদের সবাইকে করতে বলছে। তোমরা এমন কিছু করো না, ভাবো ঘোর কলি এটা। আর এই ম্যান্ডি একটা বেশ্যা, একবারে একদম লেভেল আটা, যেমন ওর মা তেমনও, বুঝতে পারলাম। তারপরে আসিস স্মোকিংয়ে। হ্যাঁ রে, তোর মাও তো স্মোকিং করতো, হ্যাঁ তোর শাশুড়িও তো করতো, তাহলে তুইও করছিস, সেটা নতুন কি বলতো? তোদের পরিবারে তো এরম জিনিসগুলো সব তোলা আছে তো। হ্যাঁ রে, তুই হুলের সাথে শুয়েছিস 3 বছর আগে, সেটা তোর কাছে মহাসতী প্রমাণ হয়ে গেল। মানে তুই এক একটা এরম নোংরা পদক্ষেপ গ্রহণ করবি, তারপরে সেটা সোশ্যাল মিডিয়ায় এসে সবার সামনে সেজে গুজে বসে, কানে ঝোলা দুল, নাকের ঝোলা নাথ, মাথায় এই পরে বসে গেলি, নিয়ে মহাসতীর ক্যারেক্টার প্লে করছিস, সেটা সবাই গ্রহণ করবে? বল না, করা কি উচিত? যে একবার নষ্টা হয় তার কুলভ্রষ্টা তুই, যে একবার হয় তার সেই কুলভ্রষ্টার স্ত্রীর দ্বারা সংসারে অমঙ্গলই হয়, মঙ্গল আর কিছু হয় না।
তুই তোর সন্তানের চিন্তা করিসনি, তোরা তোদের সন্তানের চিন্তা করিসনি, একটা বেশ কিছুদিন আগে গেল, এখন বসে যাবে সবাই সন্তানের চিন্তা করতে। মানে কেমন কুলভ্রষ্টা তুই, বেশ্যা একটা, তুই বুঝতে পারছিস? আজকে মুখ মানে বাজে বলতে বাধ্য হলাম, এই তিনটেই বললাম, আর বলবো না, কারণ ভালো লাগে না সব বলতে। সে যেই হোক, কুত্তার বাচ্চা হোক আর শুয়োরের বাচ্চা হোক বা মানুষের বাচ্চা হোক, বলতে ভালো লাগে না, বলতে পারলাম? তো এই যে ম্যান্ডি মহাসতী এবার স্মোকিং করে, মানে ড্রিঙ্ক তো করেই, এই যে দীঘা গিয়েছিল, ড্রিঙ্ক এখন আচ্ছা সবাই করছে বন্ধুরা, সবাই করছে। আর স্মোক আমার চোখের সামনে, যেহেতু আমাদের দোকান আছে, চোখের সামনে ছেলেমেয়েরা দুজনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুজনে এসে বাইক থেকে নামলো, নেমে কিনলো ভালো ভালো ব্র্যান্ডেড, জানি না ম্যান্ডি কোন ব্র্যান্ডেড খায়, ম্যান্ডি স্যান্ডি ভালো ভালো ব্র্যান্ডেড, একদম সেই দামি দামি ব্র্যান্ডেডের খাচ্ছে, দিব্যে ওখানে ধরিয়ে খাচ্ছে। এমনকি রাস্তার ওপারে গিয়ে, মানে আমাদের দোকানের সামনে হয়তো একটু লজ্জা টজ্জা পায় আমাদের দেখে, তো রাস্তার ওপারটা আছে একটু, ওখানে পুকুর ধার, সেখানে দাঁড়িয়ে দিব্যে বোতলটা খুললো, 3-4 জন একদম বাইকে, এখন তো একটা ছেলে 5টা মেয়ে থাকে, নাহলে 5টা মেয়ে একটা ছেলে থাকে, এরকম তো সব ঘুরছে চোখের সামনে দেখতে পায়। তাহলে তুই কোনটা খাস? তুই কোনটা করেছিলি? তুই কোন ব্র্যান্ডেড খাস সিগারেট? তুই তো দেখলাম বিড়ি খেতে, তোর মাকেও দেখেছি, তোর শাশুড়িকেও দেখেছি, তাহলে বুঝতে পারছিস তোর ফুড ফ্যামিলিটা এরকম বিড়িখোর নেশাখোর, যার জন্যই তোর একটা একটা করে সব নেশা। তুই 3 বছর আগে একদম তুই বলছিস আমাকে অ্যাসাইলামে কেন পাঠিয়ে দেওয়া হলো না, কীরকম, মানে কি বলবো, তুই মানুষরূপী একটা জলজ্যান্ত না শয়তান, মানুষরূপী শয়তান। মানে অ্যাক্টিং বলিউড টলিউড হলিউডের অ্যাক্টার্সকেও তুই হার মানিয়ে দিচ্ছিস, তুই এতখানি বেশ্যা টাইপের, এতখানি, এই কথাটা আজকে বহুবার বলবো বন্ধুরা, বহুবার বলবো, দরকার আছে বলার, তুই এতখানি বেশ্যা, বোঝাতে পারলাম? তুই সব করিস, ওখানে হুলের সাথে সব করেছিস, তারপরে বলছিস আমার অন্যায় হয়ে গেছে তোমরা ক্ষমা করে দাও, তারপরে তোর পাচাটা কতগুলো আছে, হ্যাঁ তোমার মতন ভালো মেয়ে হয় না, তুমি যে এই অন্যায় স্বীকার করেছো, কজনে পারে? বলিহারি যায় এদের চিন্তাভাবনা দেখে, এরাও এরকমই মনে হয় না, এরা এইরকম বলেই, এই নোংরা কাজগুলো করে বলেই এদের দ্বারা এই জিনিসগুলো, কমেন্টসগুলো অনায়াসে সহজে বেরিয়ে যায়, কারণ এরা নিজেদের তো জানে যে আমরাও তো ম্যান্ডির মতোই একই পথের প্রতীক, তাহলে অসুবিধা কোথায়? আমরা ওরম 10টা পুরুষের সাথে শুই বসি উঠি, আবার সংসারে এসে সতী সেজে ঘুরে বেড়ায় ম্যান্ডির মতন, সুতরাং আমাদের এই ভালো ভালো কমেন্টসগুলো তো আমাদের দ্বারাই হবে। আর যারা দেখো ঠিক ভিউয়ার্স, তারা কিন্তু ঠিক বুঝে ব্যাড কমেন্টসগুলো, ব্যাড না, ওইগুলোই পারফেক্ট কমেন্টস, আর যেগুলো তোকে চাটছে সেগুলোই ব্যাড কমেন্টস একটা ভালো মানুষের চোখে, বুঝতে পারলাম? তারপরে আসি, তুই বলছিস যে স্মোকিংটা আমি ছাড়তে পারবো না, তোরা দীঘা গিয়ে মন্দারমণি গিয়ে ড্রিঙ্কস করেছিস এবং ওয়েলকাম, তারপর হাজব্যান্ড ওরা ড্রিঙ্কস করেই যাচ্ছে, দোকান থেকে কিনছে আনছে করেই যাচ্ছে, আমি একটুখানি খেয়ে চলে এসেছি, আর স্যান্ডি খাইনি, বাচ্চার প্রশ্ন নেই, ও কদিন পরে আবার শুরু করবেন, তোর ঘরে বাচ্চা, তোর ওরসে বাচ্চা, তো কদিন পরে তুই তোর মায়েরটা দেখে করেছিস, ও তোরটা দেখে করবে, ওই নিয়ে কোনো চিন্তা করিস না, ওর কেরিয়ার তোরা নিজেরাই উজ্জ্বল করে রেখেছিস, পাবলিককে আর বলতে যাস না, জ্ঞান মারতে যাস না বসে, বুঝতে পারছি? সোশ্যাল মিডিয়ায় না জ্ঞান মারতে বসিস না, হাজব্যান্ড ওয়াইফ, এটা হাজব্যান্ড ওয়াইফ নো, মানে কি বলবে দুটোকে, একবারে মালখোর চুল্লুখোর পাতা কোথাকার ফালতু ক্যারেক্টার। দুনিয়ার যত নোংরামি দেখবে ম্যান্ডির মধ্যে তোমরা পাবে, দুনিয়ার যত ক্যারেক্টারলেস কাজগুলো, নোংরা কাজগুলো এই ম্যান্ডির মধ্যে তোমরা 100% পাবে। আমি তো দেখছি এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, এত ডেইলি ব্লগার আছে, হয়তো একটা ভুল করে ফেললো, তার জন্য তাদের সারা জীবন পস্তাতে হচ্ছে, আর এর প্রত্যেক মুহূর্তে খালি ভুল করে, আর এসে সতী সেজে আমি তো আমার বুকের ধক দেখালাম, এটা তুই রাখ তো তোর বুকের ধাক, তোর বুক থাকলে তো ধক থাকবে, রাখ তো, তোর মতো মানুষের কোনো বুক আছে? বুক মুখ সামনে পেছন তো সব এক রে, মাথা সবটা তোর এক, যার জন্যই তোর ধকের আর দরকার হয় না, তুই যেটা ধক বলে এখানে প্রচার করছিস না, ধক না, এইটাই তুই অরিজিনাল, এইটাই তোর অরিজিনাল ক্যারেক্টার, যার জন্যই তোর ধক 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 করতে হচ্ছে, এখানে ধকধকির কোনো ব্যাপার নেই, এইটাই ম্যান্ডি, এইটাই বেশ্যা ম্যান্ডি, বুঝতে পারলাম? এইটাই তোর ক্যারেক্টার, তোর পরিবারটাই তো এরকম। আর কি বলছিস ননদের কথা? হ্যাঁ রে, তোর ননদের শ্বশুরবাড়ি নেই? শ্বশুরবাড়ি নেই, বাপের বাড়িতে দেখাশোনা করে,
মা পঞ্চপদ রাধে বাপের বাড়িতে বসে বর বাচ্চাকে খাওয়াচ্ছে, তোর বাবা মাকে খাওয়াচ্ছে, তোদেরও দিচ্ছে, কারণ শ্বশুরবাড়ি নেই। তুই যেরকম শ্বশুরবাড়িতে আছিস ক্যারেক্টারলেস, শ্বশুরবাড়ি ক্যারেক্টারলেস ম্যান্ডি, তোদের পরিবারটা এরকম ক্যারেক্টারলেস, তো তোর ননদের কোনো শ্বশুরবাড়ি বলে কোথাও কিছু নেই নাকি? অনাথ নাকি অনাথ রে? এরম দেখেই বিয়ে দিয়েছিলি যে আমাদের ঘরে ঘর জামাই হয়ে থাকবে? কিরে, তোদের তো সবই অদ্ভুত ব্যাপার। তারপরে আবার কোন দিন বসে যাবি সত্যিবাদী যুধিষ্ঠির হয়ে, এখানে তোমাদের সামনে আমি স্বীকার করলাম। রাখ তো, স্বীকার আর স্বীকার তোকে মানায়? তোর মুখের থেকে কিচ্ছু মানায়? তুই যেগুলো এখানে বলতে বসছিস, নোংরা চরিত্রহীনা মহিলা, ক্যারেক্টারলেস মহিলা, এই ওয়াইটিতে সব থেকে বেশি নোংরা তুই। আমি তো দেখছি আরও সবার ব্লগ, আমরা তো এত বছর ধরে কন্ট্রোভার্সি করছি, এত বছর ধরে আছি, তোর মতো নোংরা অসতী জঘন্য বেশ্যার একটা ইউটিউবার নেই, একটা ইউটিউবার নেই। যারা আছে তারা অন্য লাইনে চলে, তাদের প্রত্যেকটা ভিডিওই অন্য লাইনের, তারা তোর মতো সতী সাজতে আসে না, আর কথায় কথায় এখানে বুকের ধক দেখাতে আসে না। সত্যি কথা বলে হালকা হলাম। তোর কোনটা সত্যি রে? হুলের সাথে শোয়াটাতে 100, কোনটা মিথ্যের মধ্যে? পুরোটাই তো সত্যি। তুই হুলের সাথে শুয়েছিস, ঘর করেছিস, মেয়েকে কোন সন্তানকে নিয়ে গিয়ে, তারপরে বিড়ি খাস, সিগারেট খাস, স্মোকিং করিস, কি না করেছিস তুই বলতো, কি না করেছিস? তারপরে একটাতে হয়নি, শুধু সোমনাথ আর হুল দিয়ে হয়নি, তোর আশেপাশে অনেক টুকুর 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 টাকুর অনেক ছিল, এখনো হয়তো আছে, হয়তো নয় এখনো আছে। বুঝতে পারলাম তোর ক্যারেক্টার, তোর চেহারাটাই মানুষকে ডাকে, আয় আয় কে যাবি, আয় আমার সাথে থাকবি, আয় একটু শুয়ে নি। বুঝতে পারছি তুই ক্যারেক্টারটাই এরকম, তোর চোখ মুখই বলছে, তোর মুখটাই বলে আয় আয় আয়, তোরা কে কোথায় আছিস, আয় 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 আয়, তোর মুখটাই বলে এরকম নোংরা নোংরামির আহ্বান। বুঝতে পারলাম? যারা তোকে চাটছে তাদের কথা আলাদা, তারাও মনে হয় তোদের মতোই হয়ে গেছে, যার জন্যই তোকে সত্যি সত্যি বলছে। তোমার মতন ধক হয় না, তোমার মতন সত্যি কথা বলার, তোমার মতো, হ্যাঁ গো, এ কী ক্যারেক্টার তোমাদের, হ্যাঁ? 1.5 বছর একটা পরপুরুষের সাথে সব কিছু করেছে, থাকা মানে সব কিছু করেছে, তারপরেও 5টা ছেলে টুকুর 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 টাকুর টাকুর করেছে, তারপরে এসে ঢকাস করে সোমনাথের হাতে সিঁদুর পড়েছে। ও তো দরকার তো একে, নাহলে খাবেটা কি? ছানা, ডিম, মুসাম্বি কে দেবে ওকে? তারপরে কি বলে ছাতু, ওর বডিটা তো রাখতে হবে, বললাম তালপাতার সিপাহের তো বডিটা রাখতে হবে না? তারপর নিজের তো গতরে কিচ্ছু কোলায় না, ওই জন্য ধরে এনে চাই, তুই আয় আয় আমার কাছে, আমাকে করে খাওয়া, চল আমি তোকে আর একবার সিঁদুর পরিয়ে দিই। সিঁদুর তো এমন কোনো ব্যাপার না, ধর হিন্দু শাস্ত্রে সিঁদুর একবারই মানুষ পরে, কিন্তু ম্যান্ডির বেলায় বারবার পরা যায় বন্ধুরা, বারবার পরা যায়। যার যখন মনে হয় চলে তোকে একটা সিঁদুর পরিয়ে দিই, ম্যান্ডির বেলায় এগুলো হয়। ম্যান্ডির বেলায় সিঁদুর কোনো মূল্য রাখে না, হিন্দু নারীর কোনো মূল্য রাখে না, কারণ ও হিন্দু না, মুসলিম না, মানুষ না, অমানুষ না, জন্তু না, জানোয়ার, ওর তো কোনো জায়গাটাই ওর ঠিক নেই। এই ভিডিওটা দেখার পরে আমি অনেক দিন চুপ ছিলাম, ভাবছিলাম কিছু বলবো না, ঠিক আছে ওদের হচ্ছে হোক, কন্ট্রোভার্সি তো হচ্ছে হোক, হচ্ছে হোক। তারপরে দেখলাম ও বাবা, এখানে তো মুখ খুলতেই হবে ভাই, এখানে তো মুখ খুলতেই হবে। তুই বলছিস তোর ননদ বলে কেউ আছে? তোর আছে, ও তো কাজের মাসি, তোদের বাড়ির রান্নার লোক, তোদের রান্নার লোক। কেন দেখছে যে আমার বাড়িতে ভাইয়ের বউ আছে, সে তো নিজেকে নিয়েই অস্থির, তারপরে পুরুষের ছুকছুকানি আছে, সুতরাং আমার বাবা মার দায়িত্ব আমাকেই নিতে হলো। আমার শ্বশুরবাড়ি যায় ভাঁড়মে, আমার বাবা মাকে আমাকে তো দেখতে হবে না, আর মধ্যে মধ্যে তো একটু বেশ্যাটাকে খেতে টেতে দিতে হবে, তাই না? সেই জন্যই তোদের বাড়ির রান্নার লোক, রান্নার মাসিও, ও ননদ নয় রে, তোদের বাড়ির রান্নার মাসি। পার্মানেন্ট পেয়ে গেছিস, কারণ ওরও এদিক ওদিক আর কোনো গতি নেই। আর পীড়িতের কথা বলছিস, পরকীয়া, ওটা তোদের ফ্যামিলিতে ভাই আজ যে জন্মালো কাল থেকে সে আর কিছু শিখুক না শিখুক, পরকীয়াটা কিন্তু আগে শিখে যাবে, আর যত রকম নেশা টেশা এগুলো কিন্তু শিখেই সে 5 বছর কমপ্লিট করবে। বুঝতে পারলাম? তারপর 5 বছরের পর থেকে তো সে জানেই আমার রক্তে বইছে এই জিনিসগুলো, সে আস্তে আস্তে সবই রক্ত করে নেবে। বুঝতে পারছিস? সুতরাং তোর মুখে না মানাই না। কাকে বলছিস তুই? তুই একটা প্রমাণ দিয়ে দেখা তো ওর ভাগ্নের সাথে কোনো ব্যাপার, একটা প্রমাণ দিয়ে দেখা, তারপরে তো ধকের পরীক্ষা নিবি, তাই না? একটা
প্রমাণ দিয়ে দেখা যে ওর ভাগ্নের সাথে ওর বিয়ে হয়েছে, ভাগ্নের সাথে শুয়েছে। তুই তো অনেক প্রমাণ জোগাড় করিস, তোর তো পাছাটা অনেক কুত্তা আছে, চারিদিক থেকে ঘেউ 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 ঘেউ। মানে কি বলবো, তুই অ্যালসেশিয়ান বলে এখন ভুল হবে, আরও উন্নত কুত্তা। সুতরাং তোর তো পা দেখ, শয়ে শয়ে মানুষ চারটে বসে গেছে। আরে ম্যান্ডি ঠিক বলেছে, ম্যান্ডি ঠিক বলেছে। কী হয়েছে, চুলের সাথে 1.5 বছর শুয়েছে তো কী হয়েছে, একবার সিঁদুর মুছেছে তো হিন্দু ঘরের নারী, কী হয়েছে, শ্বশুর শাশুড়িকে দেখেনি তো কী হয়েছে, ড্রিঙ্কস করে তো কী হয়েছে, সিগারেট বিড়ি ফোঁকে তো, স্মোকিং করে তো। বুঝতে পারলাম, এদের কোনো কোয়ালিটি নেই। তুই এদের যদি কোনো দিন ধর তোর মনে স্বাদ হলো, তোর তো আবার মনের স্বাদটাই সর্বস্বাদ। তো মনে হলো একদিন ক্যামেরা ওপেন করে একটু হেগে দেখায়, তুই দেখিয়ে দিবি। তারপরে সবাই যখন বলবে এটা তুমি কী করলে, তোর কুত্তা পাছাটা কুত্তাগুলো বলবে না, যারা ভালো তারা বলবে এটা তুমি কী করলে, বা কোনো কারণে ধরা পড়ে গেলি যে তুই ক্যামেরা অন করে হেগেছিস, ব্যাস আবার পরক্ষণেই চলে আসবি এটা আমার উচিত হয়নি বন্ধুরা, তোমরা জানো না এটা আমি করে কি অশান্তিতে ভুগছি। আজকে তোমাদের সামনে বলে আমি শান্তি পাচ্ছি, আমার বুকের ধক আছে, আমি স্বীকার করতে পেরেছি যে আমি হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় হেগেছি, সবাই তোমরা আমার পস্তাদ দেখেছো। এই কিছুদিনের মধ্যে তুই এটা করবি, তুই সত্যিই মানে সুস্থ মানুষ তো, তোকে মনে হচ্ছে ইমিডিয়েট অ্যাসাইলামে দিতে হবে, আর কেউ যদি না পারে বল আমাকে, আমি ধরে দিয়ে আসি। তুই যেখানে আছিস, যে পরিবারে আছিস, সব কটা তো অসুস্থ ভাই, তাহলে ওই পরিবারের কে তোর ট্রিটমেন্ট করবে বল? এতগুলো নোংরামি যদি তারা মেনে নেয় কিসের জন্য? মানে বাড়িতে একটা কোনো নোংরামি হলে বাড়ির সকল সদস্যরা বারণ করে, এমনকি তুলকালাম অশান্তি আরম্ভ হয়ে যায় যে এটা কেন হলো, কেন আমাদের সম্মান যাবে, এইরকম হয়। তোর তো কিছুই হচ্ছে না, তোর কোনো তোদের পরিবারের কোনো সম্মানেরও বালাই নেই আর অসম্মানেরও বালাই নেই, যার জন্য তুই একটার পর একটা অন্যায় করেই যাচ্ছিস, যেগুলো সচরাচর মানুষ করে না, কোনো হিন্দু নারী করে না। সিঁদুর তুলে সিঁদুর পরা, তোর কাছে সেটাও কোনো মূল্য নেই। সুতরাং তোর কাছে তুই যা যা করেছিস সেটা এসে মানে বসে যাচ্ছিস স্বীকার করতে, তোর বুকের ধক দেখাচ্ছিস। ভাব তুই কোন লেভেলের মানুষ, যারা বেশে তাদের একটা মান সম্মান আছে রে, তারা এই করে জীবন চালাচ্ছে, পরিবারকে দেখছে, ছেলে মেয়েকে ভালো ভালো শিক্ষিত করে ভালো ভালো এডুকেশন দিয়ে চাকরি বাকরি করাচ্ছে। তাদের ছেলে মেয়েরাও জানে যে আমার মার তো সেই মুহূর্তে কোনো উপায় ছিল না, এই কাজটা করে আমাদের বড় করেছে, তখন সেই কাজটা পবিত্র জায়গায় পৌঁছায়। বলতে পারলাম, সেটা পবিত্র স্থানে পৌঁছায়, ভগবানও তাকে আশীর্বাদ করে যে হ্যাঁ তোর হাতে কিচ্ছু অপশান ছিল না, তুই এই করে তোর পরিবারকে বাঁচিয়েছিস, কিন্তু তোর হাতে তো অপশান ছিল সব কিছু, তুই কেন করেছিলি? তোর তো স্বামী ছিল, পরিবার ছিল, তাহলে কেন উলের সাথে গিয়েছিলি? হ্যাঁ, তুই বলছিস ননদের ছেলের সাথে শুয়েছিস, সিঁদুর পরিস, একটা প্রমাণ দেখা, একদিন অন্তত প্রমাণ দেখা। তোরা বলতে পারলাম, তুই প্রমাণ নিয়ে দেখা, তারপরে না হয় বলবি। তোর তো এক্ষুনি কতগুলো কুত্তা ঘেউ 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 আর পয়সা দিয়ে তো পিট করে রেখেছিস, সে তো সবাই বুঝতে পারছে। হ্যাঁ, সবাই বুঝতে পারছে তোর পরিবারটাই একেবারে নষ্টা পরিবার, কুলোটা পরিবার, বেশ্যা পরিবার তোর পরিবারটা, তুইও তাই। যার জন্যই তুই এতগুলো অন্যায় করেছিস, তার জন্য তোর এতটুকু লজ্জা নেই, এতটুকু কুণ্ঠিত বোধ নোস, এতটুকু অসম্মান বোধ করছিস না। তুই ভাবছিস আমি যা যা কাজ করছি এখানে বসে আমার স্বীকার করবো, মিহি সুতো কাটবো, বসে বসে বুকের ধক দেখাবো, তাইতেই আমার 7 খুন মা। ওরে তাই হয় নাকি কোনো দিন? তাই হয়? তাহলে কেন আমাদের পাড়ার গৌরব অভয়ার কাণ্ডে এখনও মানে বিচারটা আবার নতুন করে চালু হলো কেন? তারা তো অত খুন করে পালিয়ে গেছি, বা কী হয়েছে, এমন একটা খুন করেছি, তারা তো এসে বলতে হতো আমি তো একটা খুন করেছি। ভাই, তোর তো সেই লেভেলে পৌঁছে গেলি রে, মানে কি বলবো, তোর পস্তা দে না, ক্যাত 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 করে লাথি মারতে ইচ্ছা করছে, মুখে তো দেখলেই ঘেন্না করছে। তো তোকে আমি কোনোদিনই পছন্দ করি না, এখানে ওয়াইটির অনেকেই জানে। কোনো দিন এরকম একটা নোংরা জঘন্য ক্যারেক্টারলেস ইউটিউবার একমাত্র তুই আছিস এখানে, একমাত্র তুই আছিস। তোকে আমি কোনো কালে পছন্দ করি না। তোর মুখটার মধ্যে পুরুষ ডাকার আহ্বান আছে, তোর মুখের অঙ্গভঙ্গি তাকানি সবেতে পুরুষ এসো 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 এই জায়গাটা আছে।
যারা তোকে সতী বলছে তারাও একই জিনিস, যার জন্যই তোকে সতী বলতে তাদের অসুবিধা হচ্ছে না। একটা মানুষ বারবার নোংরা কাজ করছে, তারপরেও তারা বলছে তোমার মতন ভালো মানুষ হয় না, তুমি কি ভালো পরিবারে পেয়েছো, তারা মানে রাস্তায় পড়ে আছে, একটু নিয়ে গিয়ে খাওয়ানো দাওয়া না, তো কাজের লোক তো আছেই ননদ, ওর তো কোনো চালচুলো নেই, শ্বশুরবাড়ি বলে কোনো ঠিকানা নেই, হ্যাঁ যা ডেকে খাওয়া না এদেরকে, একদিন মাংস ভাত খাইয়ে দে না, বিরিয়ানি খাইয়ে দে না, মটনের লাল লাল ঝোল আরও চাটবে, দেখ আরও চাটবে, যদি 2-3 দিন সপ্তাহে একটু এগুলোকে চাটিয়ে দিতে পারিস আরও চাটবে। যে তুমি হাগো একদিন সোশ্যাল মিডিয়ায়, তুমি ক্যামেরা অন করে পরে বলতে বসে যেও সত্যি আমার খুব ভুল হয়েছে, আজকে আমার বুকের থেকে বোঝা নামলো, কেন না আমি সত্যি কথা বলতে পেরেছি, এইটুকু শুধু আর বাকি আছে, সবই তো করে ফেলেছিস আর এইটুকু বাকি আছে, অন ক্যামেরা করে হাগা, তোর পশ্চাৎপদটা সবাইকে দেখানো, আর তো কিচ্ছু বাকি রাখিস নি ভাই। এরপরে তোর মেয়ে কী দেবে তোকে, গোল্ড মেডেল দেবে, বোঝাতে পারছি, তোর মেয়েই তোদের দেবে, তোকে দেবে, ভাবিস না অন্য কেউ তোকে দেবে না, অন্য কেউ ওই বা দূর থেকেই করবে, গোল্ড মেডেলটা তো তোর নিজের লোককে দিতে হয়, রক্তের লোক তোর কন্যা সন্তান, সেই তোকে দেবে, বুঝতে পারছি। একটার পর একটা নষ্টামি নোংরামি করে করে আজকে বসেছে তোমার ননদ, তোর তো ননদ বলে কেউ নেই, কে বললো ননদ নেই, দিব্যি তো ননদাই আছে, ওরা ভদ্র ঘরে ননদ না, নিজে বাপের বাড়িতে পড়ে থাকে না, বুঝতে পারলাম, সেটা নিজস্ব বাড়িতে আছে, স্বামীর সাথে আছে, তাদের বিজনেস আছে, তোর ননদের মতন তো মানে পাচাটা নয় যে চালচুলোরহীন মার সেবা করছে, কেন রে তুই থাকতে, ছেলের বউ থাকতে এরকম মানে কি বলবো, সংসারী সংসারী, উড়ে বাপরে বাপ, তোর মুখে আবার সংসারী, চল চল ফাট জানোয়ার মেয়ে ছেলে, তোর তুই থাকতে কেন সে বাপের বাড়িতে পড়ে তার বাবা মাকে দেখছে, তুই পারলি না দেখতে, এই দায়িত্বটা তো তোর ছেলের বউয়ের, সোমনাথের বউয়ের, তুই পারলি না করতে, তুই কোনটা পেরেছিস বলতে পারবি, কোন ভালো কর্মটা আজ পর্যন্ত পেরেছিস যে মেয়ের ভবিষ্যতে চিন্তা তুই করে সবাইকে বারণ করেছিলি, কেউ বলো না 3 বছরের আগের ঘটনা, ওরে এই যে একবার করে ফেলেছিস না, তোকে জিন্দেগি ভর চিতায় ওটা পর্যন্ত শুনতে হবে, কেউ না বললেও আমি মনে করিয়ে দেবো মধ্যে মধ্যে, বুঝতে পারলাম, হয়তো পরে সবাই আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, কিন্তু আমি তোকে মনে করাবো আমার কাউরির সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার নেই, বুঝতে পারলাম, একে বলে ধক, ধক কাকে বলে জানিস তুই, নোংরা কাজগুলো করার পর এসে স্বীকার করছিস, এটা আমার এটা ধক, হ্যাঁ এটা ধক, অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ধরনের বেশ্যা একেবারে, অবশ্য তোর দ্বারা এইগুলোই হবার ছিল, তুই তো এই জানিস এই কালচার তোর রক্তে বইছে, তো তোর জিনে বইছে, আমি তো সেদিনকেই বলেছি এটা জিনগত তোর ব্যাপার, তোর মাও তো 12 বছরে এরকম ছিল রে, শেষের দিকে তোর বাবাকে দেখেনি, তোর মাও তো বিড়ি ফুঁকতো, তোর শাশুড়িও বিড়ি ফুঁকতো, কিরে হ্যাঁ বড্ড গায়ে লাগবে না, গায়ে লাগার কিছু নেই, এগুলো তো তোদের অভ্যাস আছে তাই না, এই আন্টির কথা তোর গায়ে লাগার মতন কিছু নয়, কারণ এগুলো তোর প্রত্যেকটা তুই যা করেছিস তোর ভিডিওতে যা দেখেছি তাই বলেছি, ভিডিও বহির্ভূত কোনো কথাই আমি অন্তত তোকে নিয়ে বলার আমার কোনো মানসিকতা নেই, এরম নষ্টাকে নিয়ে বলার কোথাও কোনো ইচ্ছা আমার নেই, তোকে দেখতেই আমার ঘেন্না করে, আগাগোড়া বলেছি, এই ম্যান্ডি মুন্ডু সুন্ডু ওদের দেখলেই আমার গা পিত্তি জ্বলে যায়, যে কোনো ভদ্র সভ্য মানুষটায় ঠিক তাইলে একদম মানে আমার কথা অনুযায়ী প্রত্যেকটা কাজ হচ্ছে, ঠিক তুই তাই একটার পর একটা নোংরামি, একটার পর একটা নোংরামি, একটার পর একটা নোংরামি, এটা কোনো ভদ্র পরিবারের বউ না, ভদ্র পরিবারের মেয়ে ছিলি না ভদ্র পরিবারের বউ হয়েছিস, জানো আর ওটা তোদের পরিবার নাকি, যে ননদ তার শ্বশুরবাড়ি ছেড়ে নিজের শ্বশুর শাশুড়ি দেখে না, বাবা মাকে দেখে, যেখানে ছেলের বউ থাকতে ননদ এসে কাজের মাসি রান্নার মাসি হয়ে থাকে, এটা কোনো পরিবার রে, এটা ভদ্র পরিবার, ভদ্র পরিবার, কই ওয়েলকামের ননদ তো থাকে না, তার মাকে দেখার জন্য মানে ওয়েলকামের শ্বশুর শাশুড়িকে দেখার জন্য রান্নার লোক আছে, কাজের লোক আছে, এটাকে বলে পরিবার, নষ্টা চরিত্রহীনা একটা লম্পট মেয়ে ছেলে, দুশ্চরিত্রা বেশ্যা, কজনের সাথে শোয় কজনের সাথে বসে কোনো ঠিক ঠিকানা নেই, যাদের জন্মকর্মতেই নোংরামি ভর্তি, সে আবার এসেছে সতী সেজে ধক দেখাতে, একটার পর একটা নোংরামি মারছিস, তারপরে এসে ধক দেখাচ্ছিস, তোর ধকের ক্যাঁতায় আগুন,
বললাম তো, তোকে সামনে পেতাম না, একদম ঠাস ঠাস করে চড়িয়ে তোর ধক মিটিয়ে দিতাম। যে ধক কাকে বলে শিখে নে আগে ভালো করে, নষ্টকার একটার মেয়ে ছেলে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। হ্যাঁ, আরেকটু কথা বলি, তুই ননদ ওয়েলকামে ভাগ্নিকে ননদ বলছিস? ছি 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 ছি, গেছে তো সব কিছুই স্ক্রু ঢিল। মানে কি করবি বল, তুই ভগবান তোকে এইভাবেই পাঠিয়েছে যে তুই একটার পর একটা নোংরামি কর, আর তারপরে এখানে এসে সতী সেজে বসে আমি অন্যায়গুলো স্বীকার করছি, পেছনে এক ক্যাত করে তোকে দেবো আমি। জানো আর মেয়ে ছেলে, বয়স তো কম হলো না, কোনটা নোংরা আর কোনটা ভালো বোঝে না, বোঝে না গো কচি কুকি। বিড়ি খাও বসে বসে, বিড়ি খাও। জানো আর কোথাকার, মানে আমার এমন মনে হচ্ছে না, তোকে দেখলে একদম মনে হচ্ছে ট্রাইপডটা দিয়ে একদম দিই। তো চলো বন্ধুরা, আর বেশি উত্তেজিত হব না, কারণ আমি উত্তেজিত হওয়ার মানুষ নয়, কিন্তু একে দেখলে আমার ঘেন্না করে। আর তোমরা আমার ভিডিও দেখবে, একে নিয়ে দু একটা করেছি, ভীষণভাবে ঘেন্না করে, ভীষণভাবে ঘেন্না পায়। তবে আজ থেকে আবার শুরু করলাম, আমি ভেবেছিলাম এই বিষয়ের মধ্যে ঢুকবো না, তবে আজ থেকে শুরু করলাম। কারণ গাতন ভাই দিতেই হবে, কিচ্ছু করার নেই, দিতেই হবে। যে যেটা যোগ্য তাকে সেটা দিতেই হবে, না হলে তো আমরাও অনেককে বঞ্চিত করে দিচ্ছি না অনেক কিছু পাওয়ার থেকে। তো চলো, গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বলেছি কি ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা তো ঠিকঠাকই আছি। এই যে আমার রান্নাঘর থেকে আবার 2-4 দিন পর আমি তোমাদের বলি যে আমি কন্টিনিউয়াসলি ভিডিও দেবো, কিন্তু দেখছো তো সেই কোনো না কোনো কারণে আমার ভিডিও দেওয়া একেবারে বন্ধ হয়ে যায়। আজকে আবার সেই আগের মতো মনের জোর করলাম, জানি না এই মনের জোরটা কতক্ষণের জন্য, বলতে পারছি না, আমি নিজেও জানি না ভাই। তো চলে এলাম রান্নাঘরে, খুবই উঠেছি, স্নান পুজো টুজো হয়ে গেছে। বাসি কাজটা এত তাড়াতাড়ি আমার হয় না, তোমরা জানোই। আমি এদিকে রান্নাটা সেরে তারপর আবার ওদিকের কাজে যাই। বাসি কাজ বলতে বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার, এগুলো তো বাসি কাজের মধ্যেই পড়ে। চারদিকে একটু জল দেওয়া, দেওয়া, এগুলো টোটালটা হয়নি ভাই। তো রান্নার দিকে চলে এসেছি। এই যে আমার ভাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখানে একটা ডিম সেদ্ধ আর একটা দিতে হবে, সেদ্ধ হয়নি, রেখেছি। আমি আর ছেলে ডিম খাবো, আর ওর বাবার মাছ করে দেবো। আর এখানে একটু টিফিন খাওয়ার জন্য আলু ভাজা ভাজলাম, ওর বাবা দিয়ে দিয়েছি, নিয়ে চলে গেছে দোকানে। এবার ছেলে যাবে ভাত খেয়ে। আর এই যে আজকে করছি কী বলো তো, এটা করলাম আজকে ঢ্যাঁড়সের ঝাল। দেখো তো কেমন হয়েছে, আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে ঝাল করলাম। লোভনীয় হয়েছে দেখতে, লোভনীয় তো খেতে হয় তাই না, দেখতে লোভনীয় হয়েছে তো। কেমন লাগছে বলো তো, শুধু ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে সর্ষে, কালো জিরে ফোড়ন, নুন হলুদ আর দুটো আর রসুন দিয়েছি, সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিচ্ছু না। আর সর্ষের তেল তো অবশ্যই দিতে হবে রান্না করতে গেলে। এই তো আজকে আমার ঢ্যাঁড়সের ঝালটা, দেখো লুকটা ভালো হয়েছে কিনা অবশ্যই জানাবে, ঠিক আছে? আর তাহলে এই দেখো, এদিকে আমি পটল কেটে রেখেছি, সোয়াবিন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটু করবো। আর এই যে ডিমটা রেখেছি, আরেকটা ডিম নেবো, ছেলের আমার একটুখানি ডিম সেদ্ধ করে নেব, কারণ এর সাথে আবার ডিম কষা করলে কী হয় বলো তো, এক্সট্রা হয়ে যায়, তখন কোনো খাবারটা মানে ঠিক মতো খাওয়া যায় না, আর সব একটু একটু করে থাকে, ওই জিনিস আমার আর একদম ভালো লাগছে না। তো ভাবলাম দুজনে ডিম সেদ্ধ করে নেবো, ওর বাবার মাছের ঝাল করে দেবো, ব্যাস। ফ্রিজে মাছ আছে, বার করে পোনা মাছ এনেছে অবশ্যই, মানে রুই মাছ, যায় পোনা মাছ বলছি, রুই মাছ যেটা বলে, রুই মাছ এনেছে, আমি করে দেবো। আর ওই আলু পটল সয়াবিন দিয়ে তরকারিটা দুবেলার হয়ে যাবে, ওবেলার রুটির সাথে। এই যে এতক্ষণে এলাম ভাই সামনে, দেখো এখন এই রান্নাটা নাবি ওইটাকে, মানে শুধু পটল কোটা হয়েছে, এখনো তো হয়নি, কেটে কুটে নিয়ে আবার শুরু করি। সকালবেলা উঠে দেখবে স্নান আর পুজো হয়ে গেলে আর রান্নাটা হয়ে গেলে না, ঘরের কাজ, এই ঘর মোছা কাচা, রান্না হয়ে গেলে তো বাসন মাজা, সে তো আমরা জানি, রান্নাঘর পরিষ্কার করা, এগুলো কিন্তু পরেও করা যায়, আস্তে আস্তে একটা 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 করে নেওয়া যায়, আর সেটা ভালো হয়। কিন্তু সকালবেলা রান্না যদি পড়ে থাকে আর ঠাকুর যদি পড়ে থাকে,
তুলকালাম অসুবিধা হয়ে যায়, মানে কোনো কাজে মন বসে না। এই দুবেলা রান্না করে নিচ্ছি, ব্যাস আমার শান্তি। ওবেলা কটা রুটি করে নেবো, মিটে যাবে। সে ভাত খেলে ভাত খাবে, ভাত তো আছেই, যদি একগাল একগাল থাকে থাকেই আমার খাবে, আর ওর বাবার তো রুটি করতেই হবে। কিন্তু এই রান্নাটা করে রাখলে যে কি সুবিধা বন্ধুরা। তুমি যেখানে ধরো দরকার এক্ষুনি কোনো, আমার যেমন আজকে একটু দরকার আছে, আমাকে একটু রিলায়েন্সে যেতে হবে জিনিসপত্র আনতে, তো আমি এই তাড়াতাড়ি করছি, ওই জন্য করে বেরিয়ে যাব। ওরা ওদের মতো দোকানে থাকবে, আমার এদিকে তাড়াতাড়ি সেরে নিয়ে বেরিয়ে যাবো। কোনো টেনশন থাকলো না যে এক্ষুনি আমাকে বাড়ি ফিরতে হবে, এক্ষুনি করতে হবে, কারণ ওর বাবা দোকান থেকে এসে নিজে নিয়েও খেতে পারবে, আর ছেলে তখন দোকান থাকবে, অসুবিধা হয় না। তাহলে ওই জন্য সবসময় রান্নাটা করে নিতে হয়। আর সর্ষে আলু ঢ্যাঁড়স দিয়ে অনেক দিন খাইনি, জানো তো। সর্ষে দিয়ে ঢ্যাঁড়স দিয়ে খাচ্ছি, ঘন ফ্রাই খাই, তারপরে কাসুন্দি দিয়ে ঢ্যাঁড়স দিয়ে, মাছের ঝাল, ঢ্যাঁড়স, পোস্ত, সবটাই ভালো লাগে। কাসুন্দি দিয়েও করবে, দেখবে সর্ষের জায়গায় কাসুন্দি দেবে, না ভালো লাগে, আর কিছুই না। এই ফ্লেভারটা আলাদা, ওই ফ্লেভারটা আলাদা, তো স্বাভাবিক, কাসুন্দি ফ্লেভারটা আলাদা হবে, খেতে খারাপ লাগে না, বেশ ভালো লাগে গো। ভাতের সাথে রুটির সাথে বেশ ভালো লাগে। রোজই ভাবি না আমি ভিডিও করব, রোজ ভাবি, কিছুতেই আর মানে ক্যামেরা অন করতে পারি না। মনে হয় এই কাজটা করে নিই, ওই কাজটা করে নিই, এই করতে করতে কখন 3টে বেজে যায়, তখন আর আমি কি দেখাবো বলো তো। আমার তো সব কাজ তখন মোটামুটি শেষের দিকে। আর যা গরম লাগে সকাল থেকে, তখন মনে হয় আর একবার স্নান করে, একবার তো সকালে স্নান করি, গরমকালে বিশেষ করে, শীতকালে তো না, শীতকালে একবারই স্নান করি, গরমকালে আবার সব কাজ সেরে আর একবার স্নান করে নিই। কাপড় তো কাচতেই হবে, ধুলো ময়লা লাগে, আর ঘামে প্যাচপ্যাচানি থাকে, দেখবে বেশি ঘাম হলে না জামা কাপড় এরকম পাঁপড় ভাজার মতন মরমরে হয়ে যায়। তোমরা দেখবে ওটা যদি সাবান দিয়ে রেগুলার না কাচো, গামছা টামছা সব কিছু পাঁপড় ভাজার মতন মরমর করে, ঘামটা তো যায়, লবণাক্ত ঘামটা তো যাচ্ছে। তো চলো এবার করবো ওইটা, ততক্ষণে ডিমটা সেদ্ধ দিয়ে দিই, বেকার যাবে না গ্যাসটা, দিয়ে ওইটা একটু কুটে নিই। চলো বন্ধুরা, এবার আমি কুটনোটা কেটে নিই। ছেলে মেয়েদের সাথে বকতে বকতেই আমাদের দিন যাবে, জানো তো। আর কিছুতেই মানে মতামত তো মিললে না সব সময়, আমি যা বলবো ওর ভালো লাগবে না, ও যা বলবে আমাদের ভালো লাগবে না, এটাই তো স্বাভাবিক। তো সেই ভালো লাগা না লাগা ব্যাপারগুলোর মধ্যে মধ্যে এমন মানে হয়ে যায় না, তখন এই এক মনে কাজ করি, তখন মনে হয় এই থামতো, এই টাইপের টোনটা এসে যায়। কিন্তু সেটা আসতে যখন বসি, যে ঠিক আছে চুপ কর, এরম বলা যায়, কিন্তু কাজ করতে করতে না তখন এই থামতোটাই আসে। ওই জন্যই হলো, কী করবো, এই কানের কাছে এসে ও মা শোনো, ও মা শোনো, কার ভাল লাগে বলো তো।
যাবে না, ধুয়ে রাখবো। এই দেখো কুটনোটা কেটে এলাম, পটল এরম করে কেটেছি আজকে আমি, আর আলু এরম করে কাটলাম। একই গদে না কেটে, এই আলুটা না একটু গন্ধ গন্ধ লাগছে, ওই জন্য ধুয়ে রেখে দেবো, কালকে ভাজা খাওয়া যাবে। ফেলে দেবো, এমনি কিছু খারাপ হয়নি, কিন্তু যেন লাগছে, হয় না কীরকম একটু গন্ধ, মানে কেমন যেন একটা অদ্ভুত লাগছে, ওই জন্য আর তরকারির মধ্যে দিলাম না। আর এই যে পেঁয়াজ, রসুন, আদা আর 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। তো কেটে নিলাম, এবার সবজিটা বসিয়ে দিই। এবার আলু পটলের যে ডালনাটা বসিয়ে দিই, সোয়াবিন দেবো 2টো, আর বললাম না ডিমটা সেদ্ধ রাখবো, তো ছেলে বললো ওই ডিম ভেজে ওই তরকারির মধ্যে দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। ঝোল ঝোলের সাথে দুপুরে ভাতটাও খাওয়া যাবে, আর রাত্রিরে বেশ সুন্দর মাখা মাখা হবে। আর ওর বাবার তো তোমাদের বললাম মাছ আছে, মাছের ঝাল করে দেবো, ব্যাস এই আমাদের আজকে রান্নাবান্না। তো চলো কড়াই বসিয়ে দিয়েছি, এবার চলে যায় সর্ষের তেল দিই। একটু সর্ষের তেল দিয়ে নিই, দেখো প্রোগ্রাম কিরম চেঞ্জ হয়, তোমাদের হয় আমাদের হয়, কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ তো, ডিম সেদ্ধ বলেছিলাম, তারপর সত্যি দেখলাম যে না ডিম ভেজে দিয়ে, তো ঠিকই বলেছে, ডিম ভেজে ওই আলু পটল সয়াবিনের যে সবজিটা হবে, ডালনাটা হবে, ওর মধ্যে দিয়ে দেবো, তাহলেই তো হয়ে যাবে, এক কথায় মিটে যাবে। আর ঢ্যাঁড়স পোস্ত, আলু দিয়ে যে পোস্ত আছে, দুবেলার একদম হয়েও যাচ্ছে, আর শান্তি করে দুপুরবেলা ভাতও খেতে পারবো আমরা।
সর্ষের তেল দিলাম, একটা তেজপাতা দিলাম, সাদা জিরে দিলাম, দেখো ডিম ভেজেও রেখে নিয়েছি। এই দেখো, এই বাটিতে রাখি কেন বলো তো, রাত্রিবেলা এইটা করে গরম করে নিতে সুবিধা, আর কড়াইটা বার করতে হয় না। এবার পটলটা ভেজে নিই, আলু পটলটা একটু ভেজে নিই। মনে হচ্ছে যেন একটু কম কম হয়ে যাবে দুবেলা, তো দেখি যা হবে হবে, দেখা যাবে। আর দুই চারটে পটল দিয়ে দিলে মনে হচ্ছে ভালো কিছু, তো দরকার নেই, সোয়াবিন করবে তো ঘরে বেলা ডিমটা দিয়ে ওই সর্ষে আর ঢ্যাঁড়সের আলু সর্ষে ঢ্যাঁড়সের চাল দিয়ে খেয়ে নেবো, হয়ে যাবে। ওর বাবার মাছ আছে, একটু পিস করে দেবো আর রেখে দেবো। দিলেই জানো তো আবার কালকে খেতে হয়, আমার এই জিনিসটা না একদম আর ভালো লাগবে না। ঠিক যতটুকুই করি যাই করি একটু একটু থাকবে, আমাকে শাক ভাজা করলেও একটু থেকে যায়, উচ্ছে করলেও থেকে যাবে, এগুলো ভালো লাগে বলো তো। চলো এটা ভাজা হোক। সয়াবিন আগের থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম একটু গরম জলে, সেটা নিয়ে একেবারে দিয়ে দিলাম, একবারে সয়াবিনের সাথে মশলাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা 3টে নিয়েছিলাম, আদা রসুন আর পেঁয়াজ, একটু কষিয়ে নিই ভালো করে। নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, তোমরা জিরে চামচটা দেখেছো আগেও যারা দেখছো, একদম ছোটো, আর একটুখানি লাগবে, নাহলে কী হয় বলো তো জল জল লাগে, স্বাদ হয় না। কোনো একটা কিছু কম হলেই দেখবে জল জল লাগে। 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, এই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিন। এবার খেয়ে দেখবো, তারপরে দেবো। কারণ কী বলো তো, এই গরমের মধ্যে একটা তেল মশলা খাওয়া কোনো ভাব থেকেই ভালো না, না শরীরের দিক থেকে না রান্নাবান্নার দিক থেকে। রেগুলারে রান্না একটু তেল মশলা কম খেলেই ভালো, মধ্যে মধ্যে যখন খাবো একটু মুখরোচক খেলাম। এটাতে ইচ্ছা করলেই আমি অনেক তেল দিয়ে করতে পারতাম, কিন্তু না দরকার দেখলাম যে না কোনো প্রয়োজন নেই, এটাও মন্দ হবে না খেতে, কেন একেবারে তো একটু তেল দিই না, আমরা কেউই দিই না, পরিবার মতোই দিই। একটু জল দিয়ে দিলাম, মিক্সি গ্রাইন্ডার ধোয়া জলটা দিলাম, অনেকে দেখবে শুকনো লঙ্কা বেটে রান্না করে, আমি পোস্ত করলে করি, বা মাংস যখন করি তখন করি, আলুর দম করলেও করি, বেশ শুকনো লঙ্কা বেটে করলে না রঙটা খুব ভালো হয়। আর কাঁচা লঙ্কার রান্না শরীরের পক্ষে ভালো, ওই জন্য ম্যাক্সিমাম রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করার চেষ্টা করি। ওই যে কারণেই 3টে কাঁচা লঙ্কা দিয়েছি,
আর এইগুলো বেলডাঙ্গা কাঁচা লঙ্কা, জানো তো, তোমরা সবাই জানো, ওই সরু সরু একদম আঙুলে কেরাঙুলের এর মতন সরু সরু, ভীষণ ঝাল, এক কামড়ে গুলিয়ে দেবে। একটা আছে দেখবে গোল্লা গোল্লা মতন, কীরকম ওই কী বলবো, একটা থ্যাবড়া থ্যাবড়া গোল্লা গোল্লা মোটা মোটা মতন এরকম থাকে না ছোটো ছোটো লঙ্কাগুলো, সেগুলো প্রচণ্ড ঝাল হয়। আর এই বেলডাঙ্গার লঙ্কা সাংঘাতিক ঝাল, জন্য 3টে দিয়েছি, আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। এবারে আমি তো রান্না টেস্ট অবশ্যই করি, তোমরা জানোই যে আমি টেস্ট ছাড়া রান্না করিই না। কী হলো না হলো আমি নিজে টেস্ট না করে ওদের পাঠিয়ে দেবো, তারপরে বলবে এটাই নুন কম, ওটাই ঝাল কম, ওটাই মশলা কম, কীরকম জল জল হয়েছে। ওই জন্য আর খেতে বসে কেউ এরকম শান্তি করে যদি খেতে না পায় তখন কেমন লাগে বলো তো। সেই জন্যই আমি রান্না করার সময় একবার টেস্ট করে ঠিকঠাক রান্না করার চেষ্টা করি, যাতে খেতে বসে শান্তিতে খেতে পায় মানুষগুলো। কারণ আমিও তো খাবো, আমার বা পরিবারের সবাই খাবে। তো খেতে বসে যদি শান্তি করে একটা মনে মানসিকতা নিয়ে তো সবাই বসে না। আর একটু কষিয়ে নিই। তরকারিটা কষাতে দিয়ে আমি একটুখানি এদিকে এলাম। এবারে ধারের কাজগুলো তো পড়ে আছে, ওই জন্য না এদিক ওদিক তাকাই আমি, যে কত তাড়াতাড়ি সারতে পারবো। যাই বলো, এত তাড়াতাড়ি হয় না গো। সকাল সকালে উঠি, ইদানিং একটুখানি, আসলে আমাদের রাত শুতে অনেক রাত্রি হয়, প্রায় 12:30 মতন হয়ে যায়। মানে দোকান থেকে আসবে, তারপরে বসবে, ঠাকুর প্রণাম করবে, ফ্রেশ হবে, এই করতে করতে একটু দেরি হয়। 12:30 বলবো না, 12টার মধ্যে 11:30 বেজে যায়। 12:30 একটু বেশি বলে ফেললাম, 11:30 বেজে যায় মোটামুটি খাবার টেবিলেই। তারপরে শুতে শুতে 12টা, কারণ খেয়ে উঠেই তো একটু হাতে শোয়া যায় না। তারপর আমি এঁটোগুলো পরিষ্কার করবো, এইসব করতে করতে ওরা মুখ টুক দেবে, আর বাইরে গিয়ে সব মুখ টুক দেবে হয়ে যায়, ওরকমই হয়। যার জন্যে উঠতে একটুখানি মানে ভোরবেলায় ভেঙে যায় ঘুম, 5টা 5:30, 4:15, তো আবার ঘুম ভাঙে, তখন আবার সাংঘাতিক অসুবিধা হয়ে যায় বন্ধুরা। দাঁড়াও, কীরকম যেন মনে হচ্ছে যেন কী ফটো বলে তোমার, ওই যে পাসপোর্ট সাইজের ফটো করছি এরকম যেন দেখতে লাগছে। তো যাই হোক, এবার তরকারিটা দেখে আসি। দেখো, এটা কষিয়ে নিলাম, নিয়ে জল দিয়ে দিলাম, তারপরে টেস্ট না মানে না আবার আগে ততক্ষণ সেদ্ধ হোক। আর ডিম দুটো তো ভেজেই রেখেছি, তোমাদের দেখালাম। এবার চাপা দিয়ে দিই, সেদ্ধ হোক। আর একটু না আবার আগে মিষ্টি দিইনি তো, মিষ্টিটা একটু দেবো, হালকা একটু মিষ্টি দিলে দেখবে ব্যালেন্স থাকে তরকারি। তোমরা দেখবে রান্নার মধ্যে না, যারা অবশ্য পছন্দ করো, আর যারা একটু নোনতা নোনতা দেখবে অনেকেই পছন্দ করে একটু নোনতা নোনতা, বা অনেকে আবার সবসময় রসুন না দিলে খেতে পারে না, পেঁয়াজ রসুন। একে রান্নার মানে খাওয়ার ব্যাপার যার যার তার কাছে, এটা কোনো কম্পেয়ারের ব্যাপারই না। তো এই রান্নায় একটুখানি মিষ্টি দিলে ব্যালেন্সটা থাকে, আমরা এইভাবে খেতেই পছন্দ করি। এবার রান্নাটাই তো দিয়ে দিলাম, আমি জল দিয়ে চলে এলাম এদিকে। আর কাজ তো সবই পড়ে আছে বন্ধুরা, করবো আস্তে আস্তে করবো। এখন 5 মিনিট পাখা চালিয়ে বসবো, তারপরে রান্নাটা হয়ে গেলে, তরকারিটা হয়ে গেলে ছেলেটাকেও দিয়ে দেবো খেতে, দিয়ে তখন আমি একটু টিফিন খাবো। কারণ এখন স্নান করেনি, স্নান করবে তারপরে, তো ততক্ষণ আমার টিফিন খাওয়াটা হয়ে যাবে। তারপরে তো ঘরের কাজ আছে, বুঝতেই পারছো। তবে কী বলো তো, আমি সব সময় না একটু পরিষ্কার করে রাখি বলে আমার ঘরদোর তোমরা দেখবে কোনো সময় নোংরা পাবে না, মানে হুলুস থুলুস কাণ্ড এরকম খুব একটা থাকে না। এই দেখো, এদিকটা পরিষ্কার, অল টাইম আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, দেখাতে পারছি, আমাকেও দেখছো, আমার জিনিসপত্রও দেখো, এইগুলো সবগুলোই পরিষ্কার। এবার ওইখানে ওর বাবার জামা কাপড়, এটা ছেলের রান্নিকের কাপড়, পুজো করবে। এখানে ছাদ থেকে কালকে কেচেছি, পরশু কেচেছি, সব তোমরা জানোই আমি এরকম জমিয়ে রাখি। একটা পোটলা দেখতে পাচ্ছ আমার কাপড় দিয়ে করেছি, আবার উপরে ওই রকম পোটলা করে রাখবো, যদি সময় পাই তো করে নেবো, নাহলে থাকবে। এই যে মশারি বিছানা সব কালকেই পরিষ্কার করেছি, মানে চেঞ্জ করেছি। আজকে এগুলো যাব, আগে ওই দিকটা সেরে আসি,
তারপরে এদিকে একটা একটা করে করব। তোমাদের বললাম না যে এই আগের স্নান পুজো হয়ে গেলে আর রান্না হয়ে গেলে না, টিফিন ওর বাবার তো দিয়ে দিয়েছি, আমিও খাবো, দাঁড়াও ঠাকুর দেখিয়ে নিই। বাবা মার দর্শন ছাড়া কি জীবন সার্থক হয় গো? হয় না। এই যে সকালবেলায় সেরে নিয়েছি, দেখতে পাচ্ছ আমার বাবা ভোলানাথ। এই যে আমার ঠাকুর ঘর, তোমরা সবাই চেনো, প্রত্যেকেই চেনো। আর এই হলুদ ফুলগুলো কি বলে, অ্যালোমন্ডা না কি যেন এগুলোকে বলে গো, আমি ঠিক নাম জানি না। আমার ওই সামনের দিকে আছে, বাড়ির গেটের সামনের দিকে। আর নিচুর থেকে না শুধু ডাল আছে, আর ছাতের ওইখানে গিয়ে পুরো গাছ ঝাঁকড়া হয়ে আছে। আমরা এরমই চেয়েছিলাম যে নিচে ওই ঝাঁকড়া হয়ে বসে থাকলে বড্ড অসুবিধা হয়, সেই রকমই হয়েছে। একদম নিচে কিচ্ছু পাতা টাতা নেই, শুধু ওপরে একদম ছাতের কাছে পাতা ভরে থাকে আর ফুল ভরে থাকে। তা আজকে অনেক কটা ফুল হয়েছে, 4-5টা ফুল হয়েছে, জবাও হয়েছে। সব এগুলো আমার গাছের ফুল, দেখছো? একটা কমলা জবা ওখানে মা দুর্গার পায়ে দিয়েছি, আর লাল জবা তো দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই যে নয়নতারাগুলো প্রচুর হয়। তবে কি এখন বৃষ্টি একটু কম, তো যেদিন বৃষ্টি হয় সেদিন অনেকটা বেশি হয়, আর আমি জল দিতে পারলেও হয়। কিন্তু গতকালও পারিনি, আজকে দেখি পারতে হবে। আবার গরমকালে কলেও জল কম আসে, আমাদের তো টাইম কল, মানে ট্যাপ ওয়াটার কি বলে, টাইম কল বলে না তো, যাই হোক টাইম কলের জল। তো সেখানে ওই জলটা খুব কম দেয়, কি যতটুকু দেয় রিজার্ভার ভরে, আর ওই বালতিগুলো স্নানের জন্য ভরে যায়। ঠান্ডা কনকনে জল তো, স্নান করতে খুব ভালো লাগে এই গরমকালে। তো দেখলে তোমরা আমার ঠাকুরঘর তো সবাই তোমরা চেনো, অবশ্যই জানাবে কেমন ঠাকুর লাগছে। এই সকালবেলাতে প্রদীপ টদীপ মেজে আমি দিয়েছি, ওর বাবার হয়েছে, এবার ছেলে করবে, ব্যাস হয়ে গেল।
এবার দেখি বন্ধুরা কি হলো, এটা বলছে, টেস্ট করে তো দেখবই। দাঁড়া, আগে ডিম ভাজা দুটো দিয়ে দিই, তারপরে দেখি। দুজনের মা ছেলের দুটো ডিম ভাজা। ওর বাবা তো খাবে না, ওর বাবা মাছ খাবে, তোমাদের বললাম না। মাছের চালটা বাকি আছে। এ আবার টুকরোটা ছিটকে বেরিয়ে গেল। এই ডিম ভাজাটা দেখেছি একটু বেশি কড়া হয়ে গেছে। একটু হালকা হালকা থাকলে না আমার ভালো লাগে। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ, সোয়াবিন তো সেদ্ধ করেই আমরা করি। দেখতে পাচ্ছ, এই দুবেলার হেসে খেলে হয়ে যাবে। আর কি সার দিইনি কিছু বলো? 3টে প্রাণী, কত কিছু লাগে গো, হেসে খেলে হয়ে যাবে। এবার একটু টেস্ট করি। একটু নুন কম লাগছে, একটু নুন আর হালকা একটু মিষ্টি দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। দেখো, এইটুকু নুন দিয়ে দিলাম, কারণ ঝোল তো লাভ। আর একটু মিষ্টি দিয়ে দেবো, ব্যাস। তাহলে আর এদিকটা দেখো গোছানো হয়ে গেছে, তবে মুছবো, সব হয়ে গেলে মুছে দেবো। সকালে একটা ঘুম থেকে উঠেই বাসি এই সব জায়গাগুলো মুছতেই হয়। সে রাত্রিরে যতই পরিষ্কার করে রাখি, সকালে কিন্তু একবার করতেই হয়, দেখবেন। কেন আরশোলা যতই বলি কিছু নেই কিছু নেই, ওরা যে কোথার থেকে আসে ভাই, টিকটিকি আরশোলা মাকড়সা। এ দেখো, এইটুকুই দিলাম, আর দিলাম না। সমস্ত আমি ওই কী বলে তোমার, বলো না, সাদা সাদা লক্ষণ রেখা দিয়ে রাখি, সমস্ত জায়গায় আমার দেওয়া আছে। লক্ষণ রেখার দাগ কেটে কেটে দিই, গুঁড়ো করে দিয়ে রাখি, তারপরে গোলমরিচ দিয়ে রাখি, শুকনো লঙ্কা দিয়ে রাখি, আর হিট স্প্রেগুলো তো আছেই, তবে ওগুলো একটু কম ব্যবহার করি। দাঁড়াও, একটু জোরে করে দিই, টকবক করে ফুটে যাক। আর কিচ্ছু দিতে লাগবে না গো, একদম ঠিকঠাক হয়ে গেছে। আর ঝোলও মারবো না, কারণ দুবেলা খেতে লাগবে, ভাতের সাথে ছেলেদের লাগে, মেয়েদের দেখবে হয়ে যায়, ছেলেদের একটু লাগে। দেখতে পাচ্ছ তাহলে কেমন হয়েছে, কালারটা অবশ্যই জানাবে। খেতে ওই যে বললাম আমি টেস্ট করে দেখি, হ্যাঁ সব ঠিকঠাক আছে বন্ধুরা। একটু লবণ কম ছিল দিয়ে দিলাম, ঝাল একদম ঠিক আছে, আর হালকা একটু মিষ্টি দিয়ে দিলাম, তাহলে ব্যালেন্স থাকে। তরকারিটা করে দেখবে একটু, যে কোনো এমনকি চাটনিতেও পর্যন্ত একটু না লবণ দিতে হয়, তাহলে মিষ্টির ভাবটা না খুব সুন্দর হয়। নাহলে মিষ্টিটা কীরকম খার মতন হয়ে যায়, খেতে টেস্ট হয় না। এগুলো রান্নার ছোট্ট ছোটো টিপস। তাহলে হয়ে গেল, আর বেশি ফোটাবো না, কারণ এদিকে ঝোলটা বেশি মরে গেলে খেতে অসুবিধা হয়ে যাবে। বন্ধ করে দিলাম, একদম সিলিন্ডার থেকেই বন্ধ করবো, কারণ আমার তো রান্না হয়ে গেছে। ব্যাস হয়ে গেল, এবার নামিয়ে নেবো। 2 মিনিট স্ট্যান্ডিং ওয়েভে থাকটুকু, একটু নিজের মতন একটু গরম কড়াইয়ে থাকলে এটা সুন্দর একটা মাখো মাখো ব্যাপার আসে। দেখতে পাচ্ছ, অবশ্যই জানাবে কিন্তু, হ্যাঁ এইরকম সবজি কেউ বানিয়েছো কিনা। ডিম ভাজা, আলু, পটল, সয়াবিন দিয়ে শর্ট, মানে শর্টে তো বলবো না, সবই তো করতে হয়েছে, বাটনাও বাটতে হয়েছে, ভাজতেও হয়েছে, তেল মশলাও দিয়েছি। শর্টে না, একসাথে দুবেলার ব্যাপারটা মিটিয়ে ফেললাম। এরকম বুদ্ধি দিয়ে এখনকার দিনে আমরা সবাই করি, তাও আমার থেকে যদি প্রয়োজন হয় বুদ্ধিশুদ্ধি নিয়েও মধ্যে মধ্যে, বুঝতে পারলাম। তো চলো, আজকে এই পর্যন্তই রাখলাম। এই পর্যন্ত রাখলাম না নাকি, রান্না তো আমার হয়ে গেল। তাহলে দেখে একটু কমেন্টস করো কেমন হয়েছে, ঠিক আছে? অবশ্যই জানাবে কেমন লাগছে।
এই দেখো আমি ছেলের বাবার যে মাছের ঝালটা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। ক্যামেরা অফ করার পরে গ্যাস ও সিলিন্ডার থেকে অফ করে দিয়েছিলাম, তারপরে মনে পড়লো মাছের ঝাল করবো তো। এই যে সর্ষে দিয়ে, মাছ তো ভাজাই ছিল, দুটো মাছ বার করে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আমি মাছের ঝালটা করে রাখলাম, একটু গায়ে মাখাই করলাম। তাহলে এইটাই আমার লাস্ট রান্না আজকে হয়ে গেল মাছের ঝাল। কেমন লাগছে অবশ্যই জানাবে। আর নুন, হলুদ, সর্ষের তেল এগুলো তো দিতেই হবে মাছের ঝাল করতে গেলে। তো যাই হোক, একটু গায়ে মাখা রাখলাম, আর শুকাবো না, তাহলে ওর খেতে অসুবিধা হয়ে যাবে। আর মাছের ঝালটাও জানাবে কেমন হয়েছে, বোঝাতে পারছি। চলো এটা বন্ধ করে দিই। দেখতে পাচ্ছ, অবশ্যই জানাবে। একদম গায়ে মাখা করলাম যাতে একটু ভেঙে ভেঙে খেয়ে নিতে পারে, কারণ ঝোলটা তো আছেই, সবেতে এত ঝোল ভালো লাগবে না। রান্নাবান্না হয়ে গেল, আজকে শেয়ার করলাম তোমাদের সাথে রান্না কি করেছি, সবটাই তো দেখিয়েছি বন্ধুরা। এবার ভাত এখানে সবজিটা, যেটা আলু পটল সয়াবিন দিয়ে করেছি সবজি, ছেলেরটা দিয়ে দিয়েছি, আর আমার ডিউটার মধ্যেই আছে। আর এখানে ভাজা করেছি, ওই আলু ভাজা করেছি, ঢেঁড়স আলু দিয়ে ঝাল করেছি সর্ষে দিয়ে, আর ওর বাবার মাছের ঝাল। এই আমাদের দুবেলার রান্না। তবে মাছ আর ডিম এবেলা হয়ে যাবে, সবজিগুলো দুবেলায় হয়ে যাবে। আর এখানে দেখো বাসন পড়ে আছে, এবার ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি। এবার আসবো রান্নাঘরে। সেদিনকেই ডিপ ক্লিন করেছি, আমি মাসে একবার করে ডিপ ক্লিন করি। চিমনিও সার্ভিসিংয়ে আসবে, আমি নিজেই পরিষ্কার করি, তার সাথেও সার্ভিসিংয়ে একবার করে করিয়ে নিই। আর এই আসবো, খেয়ে দিয়ে আসি, টিফিনটা খায়, প্রেশারের ওষুধ খায়, এই পর্যন্ত আছে। এবার খেয়ে দিয়ে এসে গ্যাসও নোংরা, রান্না সবে শেষ হলো, এবার করব, আস্তে আস্তে করব। ছেলেটাকে দিয়ে দিয়েছি, চলো লাইটটা নিবিয়ার দিকে চলে যায়। এই দেখো ওর বাবা বাজার করে আনলো, কলমি শাক দিয়েছে, আর কুমড়ো এনেছে, আর আলু আর পেঁয়াজ এনেছে, আর কিছু, হ্যাঁ পটল এনেছে, পটলগুলো বেশ বড়ো বড়ো নিয়ে এসছে। আর এই দেখো আমার খাবারটা, ওই যে রুটি ভাজা বললাম আছে, আর একটু আলু ভাজা নিয়েছি, চা, ওখানে ছেলের খাবারটা চাপা দিয়ে দিয়েছি। আর এগুলোর বাবা নিয়ে এসছে রিলায়েন্স থেকে, আমি যাব বলছিলাম, ওর বাবাই চলে গেছে বাইকে করে, নিয়ে চলে এসছে। এগুলো লাগতো, আর একটা সার্ফও লাগতো, ফিনাইল লাগতো, সেগুলো এখানে মুদির দোকান থেকে নিয়ে নেব। এবার চলে এলাম একটু টিফিন খেতে। দাঁড়াও লাইটটা জ্বালিয়ে না, দেখতে পাবেন আমাকে। লাইট জ্বেলে আবার এখানে নিভিয়েও দেবো, যা গরম না, লাইট জ্বেলে বসে থাকা যাবে না। হ্যাঁ তখন রান্নাঘরে ছিল, গরম লেগে গেছে। এই 10 মিনিট 15 মিনিট একটু এই টাইমে আমি বসবো, তাও জলটা আনলাম না, দেখেছো। যাক আগে দুটো খেয়ে নিই, চা এনেছি আর খাবার এনেছি। তো ওদিকে ছেলের খাবারটাও দিয়ে এসেছি, তোমাদের দেখিয়েছি। যেন কেমন লাগছে না, তোমাদের না দেখলে যেন এই অপরাধ কেমন লাগে দেখো। যাই হোক, যাই বলো, ইউটিউব ছিল মানে ফেসবুক, এই সোশ্যাল মিডিয়া, আগে তো যখন আমরা ছোট ছিলাম তখন তো এসব পাইনি। এখনকার দিনে, এখনকার জেনারেশানে যদিও বহুকাল থেকেই শুরু হয়েছে, কিন্তু আমাদের ছোটো সময়ে তো পাইনি এসব। এই ফোন, তখন ল্যান্ড ফোন ছিল, এসব তো ছিল না বন্ধুরা। কিন্তু এখন হওয়াতে কত সুযোগ সুবিধা বেড়েছে বলো, হাজার হাজার মানুষ করে খাচ্ছে তো ইউটিউবের, ফেসবুকের, ইনস্টার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তোমরাই বলো না, এই আমার মতন কত নগণ্য জঘন্য মানুষ আছে, তারাও তো করে খাচ্ছে। আমি এখনও যদিও খাইনি, আমি স্বামীর পয়সাই এখন খাচ্ছি, ওইরকমভাবে বলবো না, মানে আমি এখন আয় করতে পারি না, ওই সব বাজে নোংরাভাবে বলবো না। সে মাথার উপরে ছাদ আমাদের, আমার এক ছেলে ছাতের মতন, সে তার আশ্রয়ে আমরা আশ্রিত, আর সকলে আমরা বাবা লোকনাথ ঠাকুরের আশ্রয়ে আশ্রিত। সুতরাং বন্ধুরা, এই যে সোশ্যাল মিডিয়ার জন্য কত উপকার হলো বলো। আজকে তো ওদের সাথে আমি ডাইরেক্ট কথা বলতে পারছি, হ্যাঁ এইভাবে আমার লাইফস্টাইলটা তুলে ধরতে পারছি। আমার মতন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তো করছে না, করে খাচ্ছে। অনেক অনেক উপকার হয়েছে, যেমন ক্ষতি হয় তেমন উপকারই হয়, উপকারও হয়েছে।
দেখো সব কিছুরই ভালো মন্দ আছে, আছে কি না? তেমনি যেমন সোশ্যাল মিডিয়ায় ক্ষতিও প্রচুর হচ্ছে এগুলো দেখে, আবার উপকারও হচ্ছে, কিন্তু ভালো না এতগুলো মানুষ তো করে খাচ্ছে, যে যেটা পারে, যার যেরকম ক্ষমতা সে সেরকমভাবে তো এখানে এসে যোগদান দিচ্ছে, করছে তো নিজের সাধ্য মতন চেষ্টা করে দাঁড়াবার জন্য। আর অনেকে তো দেখেছি মানে কিচ্ছু ছিল না, দিন আনে দিন খায় অবস্থাও ছিল না, তারা আজকে দুটো ভাত খাচ্ছে, মানে দুবেলা খেতে পারছে, মাথার উপর ছাদ পেয়েছে, সে পাকা বাড়ি হোক বা টিনের হোক, অ্যাসবেস্টার হোক, যার হোক, পেয়েছে তো, নিজেদের উপার্জনে করতে পেরেছে তো, যার জন্য সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ না দিয়ে আমি থাকতেই পারলাম না। তো চলো বন্ধুরা, আমি খেয়ে নিই, তোমাদের দেখিয়েছি কী খাচ্ছি, আলু ভাজা দেখিয়েছি কি, দেখিয়ে দিই। ওই যে একটা রুটি ভাজা ছিল, তোমাদের বললাম সকালে ভেজেছি, ওর বাবা নিয়ে গেছে আজকে টিফিনে, ও আবার আলু ভাজা দিয়ে তো খায় না, ও পাটালি আনাই থাকে 12 মাসের জন্য, তাই দিয়ে খায়। আর আমার এই যে রুটি ভাজাটা ছিল, তাই দিয়ে দুটো মুড়ি দেখিয়ে নিই, নাহলে তোমরা এবার জানবে কী করে যে আমি কী খাচ্ছি। দেখতে পাচ্ছ? জানি না তোমাদের দেখাতে পারছি, এই দেখো খেয়ে নিই, নিচের তলায় আলু ভাজা পড়ে গেছে, আর চা কাপটা ওইখানে রেখেছি গ্লাসটা, ওটা খেয়ে নিই, তারপর আবার আসছি। তোমরাও যে যার নিশ্চয়ই সবার জল টিফিন হয়ে গেছে, টিফিন তো কখনই হয়ে যাচ্ছে, 1টা বাজে টিফিন হবে না, দেখো 1টা বাজে, আজকে অনেকটা দেরি হয়ে গেল। তো চলো আগে দুটো সেবা করে নিই, ঠিক আছে?